ক্লিয়ার কভার কনক্রিটের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের জন্য যেমন চামড়া এতটা গুরুত্বপূর্ণ, কনক্রিটের জন্য ক্লিয়ার কভারটাও ঠিক ততটা গুরুত্বপূর্ণ কনক্রিট স্ট্রাকচারের জন্য। কেন? দেখেন, আমাদের যে রডটা থাকে, রডে যদি বাতাস লাগে কি হয়? আপনার বাড়িতে যদি ডিপ টিউবওয়েল থাকে বা আপনার আশেপাশে যদি কোথাও দেখেন যে অনর্গল বৃষ্টিতে ভিজে বা ওয়েদারের সংস্পর্শে আসে এমন কোনো রড বা স্টিলের জিনিস দেখবেন কি 2 দিন পর মরিচা ধরে যাবে, মরিচা ধরে আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। একটা বিল্ডিং তো আর 1-2 দিনের জন্য করা হয় না। কত দিনের জন্য করা হয়? 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছরের জন্য করা হয়। এত দিনের জন্য যদি একটা বিল্ডিং নির্মাণ করা হয়, তাহলে এখানে তো এই বিষয়গুলা আপনার মানে ইগনোর করার কোনো অপশনই নাই। সো ক্লিয়ার কভার কি? ক্লিয়ার কভার সিম্পলি নন অ্যাজ কভার। তো কভারটা কি? কভার হচ্ছে যে আমার মেইন উদ্দেশ্যটা কি? মেইন উদ্দেশ্যটা হচ্ছে আমার যে রেইনফোর্সমেন্ট ইন রেইনফোর্স কনক্রিট, মিনিমাম ডিস্টেন্স বিটুইন দ্য আউটার সারফেস অফ দ্য embedded reinforcement such as steel bar and the nearest outer face of the concrete. ওকে, সো আমাদের যে রেইনফোর্সমেন্ট আছে এটার একবারে যে আউটার সারফেস রেইনফোর্সমেন্ট ওইটা এবং আউটার সারফেস অফ দ্য কনক্রিট, এই দুইটার ভিতরের যে গ্যাপ বা ডিস্টেন্স, এটাকে আমরা বলতেছি ক্লিয়ার কভার। ওকে, তো এখন যে বিষয়টা মাথায় রাখা লাগবে যে আমরা কি কি কারণে আসলে এই ক্লিয়ার কভারটা প্রোভাইড করব। তো ক্লিয়ার কভার প্রোভাইড করার কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তার ভিতরে হচ্ছে করোশন প্রোটেকশন, যেটা বললাম একটু আগে, যে আমরা জানি যে স্টিল কি হ্যাভিলি করাটেড হয় কোথায়? আপনার এনভায়রনমেন্টের সংস্পর্শে আসলে। তো আমাদের এমন একটা প্রোটেকশন প্রোভাইড করতে হবে যাতে করে ও এনভায়রনমেন্টের সংস্পর্শে তেমন একটা না আসতে পারে। ওকে, এরপরে ফায়ার রেজিস্ট্যান্স। আমাদের ফায়ার রেজিস্ট্যান্স ইন্ডেক্সে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কনক্রিটের ক্লিয়ার কভার। এটা আপনারা যদি কনক্রিটের যে ক্লিয়ার কভারের বিষয়টা মানে ফায়ার রেজিস্ট্যান্সে ওখানে বলা আছে যে কত ঘন্টা, ধরেন একটা কলাম একটা বিল্ডিং কলাপস করবে না আগুন ধরে গেল, সো কত ঘন্টার ভিতর আগুন নিভাতে পারলে এই বিল্ডিংটা কলাপস করবে না, তার জন্য কত ক্লিয়ার কভার ইউজ করতে হবে। কারণ আমরা জানি কনক্রিট আগুনে তেমন একটা ক্ষয়ক্ষতি হয় না, খুব অনেক বেশি হিট হলেও তেমন একটা ক্ষয়ক্ষতি হয় না, বাট রেইনফোর্সমেন্ট কিন্তু অনেক বেশি হিট হলে গলে যায় বা ওর স্টেবিলিটি হারিয়ে ফেলে, ওর ডিউরেবিলিটি নষ্ট হয়ে যায়, স্ট্রেংথ নষ্ট হয়ে যায়। তখন কি হয়? যে বিল্ডিং কলাপস করার একটা ভয় থাকে, যে কারণে আপনার কত ক্লিয়ার কভার দিলে কত ঘন্টা পর্যন্ত রেইনফোর্সমেন্টকে প্রোটেকশন দিবে সেটার গাইডলাইন কিন্তু আমাদের বিএনবিসি 2020-তে দেওয়া আছে। এরপর বন্ডিং স্ট্রেংথ। আমাদের এখানে যে কনক্রিট এবং স্টিলের ভিতরে যেন বন্ডিংটা প্রপারলি হয় সেইটার বিষয়ে কিন্তু বলা আছে, বা সেইটার বিষয়ে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এবার ডিউরেবিলিটি, যেটা বললাম, যদি আপনার করোশন না হয় বা আপনার যে ক্ষয় না হয়, দেন লাইফ স্প্যান কিন্তু বাড়ে। দেন হচ্ছে স্পেলিং, যেটা প্রিভেন্ট স্পেলিং। আমাদের যে কনক্রিট থাকে, কনক্রিটের যে ওয়েদার থেকে, ওয়েদারের কারণে যে ক্ষয় হয়, ইরোশন হয়, আগুনের বিষয়টা, এটা থেকে আপনাকে সেভে রাখে। এবং কোডের একটা বিষয় আছে, কোডের কিছু নিয়মকানুন আছে, নিয়মকানুনকে মেনটেন করার জন্য জ্ঞান প্রোটেকশন অ্যাগেনস্ট মেকানিক্যাল ড্যামেজ। মেকানিক্যাল ড্যামেজ মানে কি? যে ধরনের একটা কনস্ট্রাকশন কাজ হচ্ছে, ধুম করে একটা বাড়ি লাগলো, ধুম করে এটা হলো ওটা হলো, এরকম কিছু বিষয় ঘটতে পারে। সো অন্য অন্য যে ড্যামেজগুলো হতে পারে, এই ড্যামেজ থেকে সেভে রাখার জন্য। এবার আমরা দেখব যে ক্লিয়ার কভার নর্মালি কত হয়। এসিআই 318-19 কোড অনুযায়ী যদি আমরা একটু দেখি, যে কনক্রিট কাস্ট অ্যাগেনস্ট পার্মানেন্টলি এক্সপোজ টু ওয়েদার, যদি এমন হয় যে সবসময় ওয়েদারের এক্সপোজ থাকবে, পার্মানেন্টলি এক্সপোজ, যেমন হচ্ছে কোথায় আপনার মানে যদি একবার ওয়েদারে যদি দেখা যায় যে আপনার এক্সপোজ টু আর্থ, নট ওয়েদার, আই এম সরি, আর্থ মানে কি মাটিতে, যদি হয় যে মাটির সাথে সবসময় মিলে মানে একবারে কানেক্টেড থাকবে সবসময়, তার মানে কি মাটির নিচের কথা বলতে পারি আমরা একবারে, সেক্ষেত্রে একটু যেটা বললাম যে কোনো টাইপের ফাউন্ডেশনের ক্ষেত্রে আমরা 3 ইঞ্চি ক্লিয়ার কভার ইউজ করবো, 75 mm or 3 inch। দেন কনক্রিট এক্সপোজ টু ওয়েদার অর ইন কন্ট্যাক্ট উইথ গ্রাউন্ড, যদি মাটির সাথে কন্ট্যাক্ট হয় এবং ওয়েদারে, মানে ওয়েদার বলতে কি বোঝাচ্ছে এখানে, আপনার আমাদের যে এনভায়রনমেন্ট এটার সাথে যদি সরাসরি সবসময় এক্সপোজড অবস্থায় থাকে, সেক্ষেত্রে আমরা ফর বার লঙ্গার দ্যান 5
আর বান্ডেল বার কি করতে হবে 50 mm অথবা 2 ইঞ্চি মিনিমাম আপনাকে ইউজ করতে হবে মিনিমাম। এক্ষেত্রে আমরা যেটাকে বলে থাকি নর্মালি ওই যে গ্রেড বিম, এটা গ্রেড বিমের জন্য আমরা এটা করে থাকি নর্মালি মিনিমাম 2 ইঞ্চি বলে আমরা 2.5 ইঞ্চি ইউজ করি গ্রেড বিম। এরপর বলছে কনক্রিট এক্সপোজ টু ওয়েদার অর ইন কন্ট্যাক্ট উইথ গ্রাউন্ড। ওকে, এটা কত যদি আপনার 5 mm বা তার থেকে ছোট বার হয় সেক্ষেত্রে 1.5 ইঞ্চি দেওয়া যেতে পারে, 40 mm অথবা 1.5 ইঞ্চি। এরপরে আমি একটু পরে আরো সামারি করে সুন্দর করে বলে দেবো কনক্রিট নট এক্সপোজ টু ওয়েদার, যদি কনক্রিট যদি ওয়েদারের সাথে এক্সপোজ না হয়, যেমন উপরে যেটা স্ল্যাব থাকে ওয়াল জয়েন্টস এগুলো জয়েন্টস যেগুলো, সেটা হচ্ছে যদি আমাদের বার যেটা 11 mm এর থেকে যদি 11 mm না, এখানে 5 নম্বর বার, 5 নম্বর বার, তো 11 নম্বরের থেকে যদি বড় হয় এবং সেক্ষেত্রে 40 mm বা 1.5 ইঞ্চি। আর যদি আপনার 11 নম্বর বার থেকে ছোট হয় সেক্ষেত্রে 20 mm অথবা 0.75 ইঞ্চ নর্মালি স্ল্যাবের ক্ষেত্রে। এরপরে বিম অ্যান্ড কলামের ক্ষেত্রে ফর প্রাইমারি রেইনফোর্সমেন্ট 1.5 ইঞ্চি, বিম কলাম দুইটাই 1.5 ইঞ্চি। আর হচ্ছে শেল ফোল্ডেড প্লেট মেম্বার এখানে বলা আছে, এটা দেখে নেবেন, এটা তেমন একটা ইউজ হয় না যেহেতু আমাদের দেশে। তো আমি একটু সামারি যদি করি, স্ল্যাব মিনিমাম 0.75 ইঞ্চ, বিম অ্যান্ড কলাম 1.5 ইঞ্চি নর্মালি। কিন্তু যদি মাটির নিচে থাকে তাহলে বিম মিনিমাম 2.5 ইঞ্চি, যেটাকে আমরা গ্রেড বিম বলি, বা মাটির কাছাকাছি থাকলে, আর গ্রেড বিম বলতে পারি। আর কলাম হচ্ছে 3 ইঞ্চি। ফুটিং 3 ইঞ্চি। স্টেয়ার 0.75 ইঞ্চি। এটাকে নর্মালি আমরা 1 ইঞ্চি দিলে বেটার হয়। তো এই হচ্ছে আমার বিষয়, এই কটা জিনিস। এটি কিন্তু আমাদের নর্মাল শেয়ার হল 0.75 ইঞ্চি অথবা 1 ইঞ্চি। .75 ইঞ্চ থেকে 1 ইঞ্চি মিনিমাম। তো এই হচ্ছে আমাদের টোটাল ক্লিয়ার কভারের বিষয়। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার, এবং তারপর যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাদের কিউএনএ তে কোশ্চেন করুন। সো থ্যাংক ইউ ভেরি মাচ।